সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম। লেকচার 6। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পাঠদান কর্মসূচি আলোকে আওতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ব্রিটিশ ভারতের রাজনীতি এবং সাংবিধানিক উন্নয়নের কোর্স থেকে আজকের আলোচনার বিষয় আমরা উপস্থাপন করছি। এই উপস্থাপনের সাথে রয়েছি তোমাদের উপস্থাপন করতে গিয়ে রয়েছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান এই মহামারীর মধ্যে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার মধ্য দিয়ে যাচ্ছে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচ্য বিষয় শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইনের অনেকগুলো দিক আছে। আমরা আলোচনার সুবিধার্থে এই সবগুলো দিক আজকে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় থাকবে ভারতীয় এই 1935 সালের আইনের বৈশিষ্ট্যটা কি, এটা নিয়ে আমরা আলোচনায় আসব। তার আগে আমরা এই আলোচনার আগে এই আইনের কয়েকটি দিক অর্থাৎ তার গ্রাউন্ডটা কি ছিল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভারতীয় সংবিধানের উন্নতর কার্যকারিতা সুনিশ্চিত করা এবং সংবিধানের পরিবর্তনের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এই সাইমন কমিশন বিভিন্নভাবে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক বিভিন্ন দিক বিবেচনা করে তারা একটা রিপোর্ট পেশ করেছিল 1930 সালে। এই রিপোর্ট পেশ হওয়ার পর 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে ভারতের বিভিন্ন দল ও স্বার্থের প্রতিনিধি এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিগণকে নিয়ে প্রথম একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হলো লন্ডনে। এটা বিখ্যাত 3টা গোল টেবিল বৈঠক হয়েছিল। পরবর্তীতে তারপর 1932 সালের দ্বিতীয় এবং 1932 সালের নভেম্বর মাস 17 তারিখে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই সকল গোল টেবিল বৈঠকের ফলাফল ভারতীয় জনগণকে অবহিত করার জন্য ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে। এই শ্বেতপত্র বলতে যে সরকারের কোনো কার্যক্রমকে জনসম্মুখে প্রকাশ করা, এটা শ্বেতপত্রের একটা কাজ। শ্বেতপত্র বলতে সাদা পত্র, অর্থাৎ আমি কি করছি তার জানার অধিকার যেহেতু সবার আছে, এইরকম ধরনের একটি চিন্তা চেতনা আমরা করছি। নেট লাগবে না তো এই সকল গোল টেবিলের ফলাফল তাহলে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। অর্থাৎ এই বৈঠকটা কেমন হলো, সাইমন কমিশন কোন দিকে কি হবে, কি করলো কি না করলো, কি ধরনের চিন্তা করলো, সেটার একটা রিপোর্ট কিন্তু তারা দিয়েছিল, যা সরকার জনগণকে অবহিত করার জন্য প্রকাশ করে। উক্ত শ্বেতপত্রে উল্লেখিত প্রস্তাবের ভিত্তিতেই 1934 সালে ভারতের ভবিষ্যৎ সংবিধানের একটি খসড়া প্রকাশিত হয়েছিল। এই খসড়া আইনের ভিত্তিতেই
1935 সালে 2 অগাস্ট ব্রিটিশ নৃপতির অনুমোদন ক্রমে 1935 সালের ভারত শাসন আইন প্রণীত হয়। আইনটি ছিল একটি সুবৃহৎ আইন, বড়। তার ধারাটি হয়তো উল্লেখ করলেই তোমরা বুঝতে পারবে যে এর ধারা ছিল প্রায় 321টি, প্রায় না 321টি ধারা ছিল, অনেক জায়গায় 320টিও বলা হচ্ছে। উল্লেখ্য যে 1935 সালে ভারত শাসন আইন প্রণয়নের ক্ষেত্রে লন্ডনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকের গুরুত্বপূর্ণ অবদান ছিল। কারণ এই গোল টেবিল বৈঠকের অবদানটা একটু আলোচনা না করলেই নয়। এই গোল টেবিল 3টি বৈঠকের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার কিন্তু ভারত উপমহাদেশের এই প্রতিনিধিদের মনোভাব বোঝা একটি সুযোগ তৈরি হয়, এবং তারা বুঝেছিল যে এদের আসলে কি কি প্রয়োজন আছে। এদেশের রাজনীতিতে যে সংকট দীর্ঘদিন ধরে চলছে, এদেশের মানুষের মনোভাবের যে বহিঃপ্রকাশ কি ছিল সেটা কিন্তু তারা এই গোল টেবিল বৈঠকের মধ্যে পেয়েছিল। যে কারণে আমরা এই গোল টেবিল বৈঠকের গুরুত্বটা অস্বীকার করতে পারছি না। এখন এই গোল টেবিল বৈঠক শুধু যে এই 3টি বৈঠকের উপরে হয়েছিল তা বলা যাবে না, এর একটা গ্রাউন্ডটাও ছিল। গ্রাউন্ডটা হচ্ছে যে 35 সালের আইনটা অবশ্যই ভারতীয় শাসনতান্ত্রিক আন্দোলন হোক, শাসনতান্ত্রিক উন্নয়নের কথা যাই বলি না কেন, একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবেই কিন্তু আমরা নিচ্ছি। তো 1930 থেকে 34 সাল পর্যন্ত আমরা এই আইনের একটু 1919 সাল থেকে 1919 সাল থেকে প্রায় 1934 সাল পর্যন্ত দীর্ঘ 34 বছর ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলনের একটি ধারণার উন্মেষ ঘটেছিল। অর্থাৎ 1919 বলা যাবে না, এটা একটু ভুল হলো, 1911। কারণ 19 সালের, কারণ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর থেকে চেতনাবোধের উন্মেষটা, অর্থাৎ জাতীয়তাবাদের ভাবনাটার উন্মেষ ঘটলো 1919 সাল। রাজনৈতিক চেতনার বিকাশে এবং 1919 সালের সেই আইনের ব্যর্থতা। 1919 সালে একটি আইন হয়েছিল ভারত উপমহাদেশে, 1909 সালে হয়েছিল। এরকম কিছু কিছু সাংবিধানিক উন্নয়নের জন্য বা অর্থাৎ রাজনৈতিক সংকট এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই বিভিন্ন সময় ব্রিটিশ সরকার আইন করেছিল। তো ভারত শাসন আইন 1919 সালের ব্যর্থতা যখন ঘটলো, তখন নেহরু রিপোর্ট এবং জিন্নার রিপোর্ট, জিন্নার হচ্ছে 14 দফা, অর্থাৎ এই সময় নেহরু একটি রিপোর্ট দিলেন, যেটা নেহরু রিপোর্টের ইতিহাসে খ্যাত। জিন্না 14টা দফা দিল, নেহরুর পরেই জিন্না 14টা দফা পেশ করলো। এই নেহরুর যে রিপোর্ট এবং জিন্নার 14 দফার মধ্যে কিন্তু এইসব দলীয় রাজনীতিতে বা এইসব দলের মনের বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি, বা ইতিহাস, এবং শুধু আমরা ইতিহাসে লক্ষ্য করা নয়, ব্রিটিশ সরকার কিন্তু লক্ষ্য করলেন যে আসলে কি তাদের চাওয়া পাওয়ার আছে কি। ফলে ভারতের শাসনতান্ত্রিক যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল 1919 সালে আইনের পরে, এই বিরোধ নিষ্পত্তির জন্য লন্ডনে যখন 3টা বৈঠক হয়েছিল, একটু পূর্বেই আমরা বলেছি, এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কারণ কি, এই বৈঠকে সবারই অংশগ্রহণ ছিল। ব্রিটিশ ভারত সরকারের নেতৃবৃন্দ, দেশীয় রাজন্যবর্গ ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে একটা খোলামেলা আলোচনা করার সুযোগ তারা কিন্তু পেয়েছিল। শুধু তাই নয়, খোলামেলা আলোচনা এই জন্য করেছিল যে এখানে তারা উন্মুক্তভাবে আলোচনা করার সুযোগ পেয়েছিল। ব্রিটিশ সরকারের সাথে সরাসরি তারা একটা আলোচনা করার সুযোগ হয়, অর্থাৎ তাদের মনের কি আশা কি প্রত্যাশা সেটা একেবারে খোলামেলা ভাবে আলোচনা মত বিনিময়ের সুযোগ দান করে। এই বৈঠকে অনেকের প্রস্তাবের বিভিন্ন সাব কমিটি গঠন করা হলো, এবং সাব কমিটি ভবিষ্যৎ আইনের বিষয়ে
বিভিন্ন ধরনের সুপারিশ করলো যে ভবিষ্যতে যদি আইন করতেই হয় তাহলে কি কি ধরনের আইন করলে এই সংকটগুলো সমাধান হবে বা এই সংকট থাকবে না বা নতুন করে কোনো সংকট তৈরি হবে না। তো কমিটির সুপারিশের ভিত্তিতে 1935 সালের 5 ফেব্রুয়ারি ব্রিটিশ কমন্স সভায় তদনন্ত ভারত সচিব স্যার স্যামুয়েল হোর একটি বিল উত্থাপন করেন। শ্রমিক দলের প্রচন্ড বাধা দানের সত্ত্বেও বিলটি 4 জুন কমন্স সভায় এবং 24 জুন লর্ড সভায় গৃহীত হয়েছিল। 2 আগস্ট 1935 ব্রিটিশ রাজের অনুমতি লাভের পর বিলটি আইনে পরিণত হয়। এই আইনটি 1935 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। আইনটি আংশিকভাবে 1937 সালে 1 এপ্রিল কার্যকর হয়। ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘায়িত আইন হিসাবে 1935 সালের আইন পরিচিত। আমরা ইতিপূর্বে বলেছি যে এই আইনের কি ধরনের ধারা ছিল, 321 ধারা ছিল। তো ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং সাংবিধানিক উন্নয়নের ক্ষেত্রে এই আইনের গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলো খুবই পর্যালোচনার দাবিদার, কারণ সময় উপযোগী করার দরকার এবং এটা জানার খুবই দরকার, কারণ 35 সালের আইনের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি বা সংকট সমাধানের একটা সুযোগ তৈরি হয়। 1935 সালে আইনের হলো দুটি বিষয় প্রাধান্য লাভ করেছে। একটি হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব ছিল, আর একটি ছিল প্রদেশগুলোকে স্বতন্ত্রতা প্রদানের প্রস্তাব। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় প্ল্যাটফর্মটা হবে, আরেকটা হবে সেখানে নিজস্বতা থাকবে। তো এখানে যুক্তরাষ্ট্রীয় সংবিধানে তো 1935 সালের শাসন আইনের প্রধান যে ধারাগুলো ছিল, অর্থাৎ 321টা ধারায় তো আর এখানে বা বৈশিষ্ট্য বা ধারা যাই বলি না কেন সেগুলো তো উত্থাপন করা এই স্বল্প সময়ে সম্ভব নয়। এই জন্য প্রধান যে ধারাগুলো ছিল সেইগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় থাকবে। প্রথমত যেটা বলেছি, ইতিপূর্বেই বলা হয়েছে যে এখানে একটি দীর্ঘায়িত সংবিধান। 1935 সালের পার্লামেন্টের ইতিহাসে সর্বাপেক্ষা বৃহত্তর আইন হিসেবে এবং জটিল একটি আইন হিসাবে বর্ণনা করা হয়েছে। এই সংবিধানে অত্যন্ত জটিল প্রকৃতির এই সংবিধানে 41টি অংশ, 10টি তালিকা এবং 321টি ধারা ছিল। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এই আইনটা আসলেই একটি দীর্ঘায়িত। 40টি ধারা বা 41টি ধারা মানে একটা বড় ব্যাপার। আমাদের ধরো 11টি ভাগ আছে, তাই আমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এতগুলো ধারা এই ছিল এবং 321টি ধারা ছিল। এখানে অত্যন্ত জটিল প্রকৃতির একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বর্ণনা করা হয়েছিল, জটিল, অর্থাৎ যেটা স্বাভাবিক মানুষের বোধগম্য নয়, সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে। অর্থাৎ সংবিধান হওয়ার কথাই কিন্তু সহজ, আমরা উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের কথা বলেছি যে অত্যন্ত সহজ এবং বোধগম্য হতে হবে, কিন্তু সেটা আমরা এই সংবিধানে পাচ্ছি না। এটা একটা জটিলতা বিষয় ছিল। সংবিধানের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি উল্লেখযোগ্য ছিল সেটা হলো এটা সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখানে, অর্থাৎ অল ইন্ডিয়া ফেডারেশন। এই প্রস্তাবটা করা হয়েছিল। এতদিন পর্যন্ত ভারতের যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, এই আইনে ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে একটি ব্রিটিশ ভারতের যে
এককেন্দ্রিক শাসন ছিল, সেটার থেকে উত্তরণ ঘটে দেশীয় এবং ব্রিটিশ সরকারের সমন্বয়ে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গঠনের প্রস্তাব দিয়েছিল। এখানে অন্তর্ভুক্তি বা অধিভুক্তি বা অন্তর্ভুক্তির একটি পত্র ছিল, যেটা সবাই স্বাক্ষর করতে হয়েছিল, এবং এই রাজ্যগুলো একটি যুক্তরাষ্ট্রীয় প্ল্যাটফর্মে আসার বিধিবিধান তৈরি করা হয়। একটি গুরুত্বপূর্ণ যে ধারা এই আইনে নিয়ে আসা হয়েছিল সেটা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। এটা কিন্তু এই 1935 সালের যে আইন ছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই প্রাদেশিক আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন। এর অর্থ হলো প্রাদেশিক শাসন কেন্দ্রীয় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই প্রাদেশিক সরকার ব্যবস্থায়। কতগুলো শর্ত সাপেক্ষে জননির্বাচিত প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক বিষয়গুলো পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে। তারা কি হচ্ছে, জননির্বাচিত প্রাদেশিক মন্ত্রিসভা থাকবে, অর্থাৎ নির্বাচিত হতে হবে, বিষয়গুলো পরিচালনা এবং সেখানে নিয়ন্ত্রণ করবেন তারা। মন্ত্রিসভা তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার কাছে বাধ্য থাকবেন, এরা কেন্দ্রীয় আইনসভার কাছে না। গভর্নর সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন, অর্থাৎ সংবিধান কর্তৃক যে ক্ষমতা গভর্নরকে দেওয়া হয়েছে গভর্নর ঠিক সেটাই করবে, তার বেশি তার করা সম্ভব না। অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে গুরুত্ব বা প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে স্পিরিট বা যে থিম সেটা যেন বহাল থাকে। গভর্নর সাংবিধানিক ক্ষমতা পালন করবেন। তবে 1935 সালের এই ভারত শাসন আইনে তত্ত্বগতভাবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হলেও দুঃখজনকভাবে বাস্তবে কিন্তু এই স্বায়ত্তশাসন পূর্ণতা লাভ করতে পারেনি। এটা নিয়ে এখনো একটা আলোচনা থাকে যে 1935 সালে ভারত শাসন আইনের 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা পরীক্ষা করো, এরকম প্রশ্ন মাঝে মাঝে আমরা আসতে দেখি, আমাদের পরীক্ষায় এসে যায়। তো সেটা পরবর্তী আমাদের আলোচ্য বিষয় যদি থাকে সেটা নিয়ে ব্যাপক আলোচনায় আমরা আসব। কারণ কিন্তু বাস্তবেতে কিন্তু এইটা আমরা পাইনি, সেই একটু আলোচনা করছি। কারণ তখন প্রাদেশিক গভর্নরের হাতে পর্যাপ্ত ক্ষমতা ছিল, বিচার বুদ্ধি, স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মালিক ছিলেন। বিশেষ করে এখানে যে প্রাদেশিক মন্ত্রিসভা গঠন, সেই মন্ত্রিসভা গঠনের একটা পর্ষণ বা একটা অংশ কিন্তু নিয়োগদান করতেন এই গভর্নর, যে কারণে একটা সমস্যা হয়। তাহলে প্রাদেশিক স্বায়ত্তশাসনের একটা গুরুত্ব এখানে আমরা দেখেছি। কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা সবচেয়ে উল্লেখযোগ্য কারণ, উল্লেখযোগ্য একটি ধারা হলো এটাও যে 1935 সালে ভারত শাসন আইনের একটা উল্লেখযোগ্য ধারা দ্বৈত শাসন প্রবর্তন করা। অনেক সময় প্রশ্ন আসে যে দ্বৈত শাসন ব্যবস্থার কার্যকারিতা ব্যর্থ হলো কেন, এরকম প্রশ্ন আমাদের আছে, আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হয়তো সেটা আমরা নিয়ে আসব। তো 1935 সালের ভারত শাসন আইনে এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1919 সালের ভারত শাসন আইনের প্রদেশগুলোকে যেরূপ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, 1935 সালে ভারত শাসন আইনে সেই ধরনের সরকার গঠনের কিন্তু প্রস্তাব। এটা শুধু 1935 সালের আইনে আছে তা নয়, 1919 সালের আইনেও কিন্তু এই ধরনের একটি ধারা ছিল। তো সেটাও তাই সেই প্রস্তাবটাই করা হয়েছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা, যাই বলি না কেন, প্রত্যেকটা ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুটি ভাগে ভাগ করা হলো, একটাকে নাম দেওয়া হলো সংরক্ষিত বিষয়, একটাকে নাম দেওয়া হলো হস্তান্তরিত বিষয়। অর্থাৎ সংরক্ষিত বিষয়, হস্তান্তরিত বিষয়, কোনটা কেন্দ্র সরকার রাখবে, কোনটা প্রাদেশিক সরকার পাবে, এটা কিন্তু একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছিল। তো সংরক্ষিত যে বিষয়গুলোর মধ্যে ছিল সেটা আমরা তোমাদের বোঝার সুবিধার্থে
এখানে একটি ছক আকারে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা আলোচনার সুবিধার্থে একটু অন্যভাবে আলোচনা করি যে দ্বৈত শাসন ব্যবস্থার সংরক্ষিত বিষয়গুলোর মধ্যে ছিল দেশ রক্ষা, বৈদেশিক সম্পর্ক। দেশ রক্ষা সেনাবাহিনী কেমন থাকবে, সেনাবাহিনী কার আন্ডারে থাকবে, সেনাবাহিনী কে পরিচালনা করে, এটা হচ্ছে দেশ রক্ষা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকবেন এখানে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় হচ্ছে বৈদেশিক সম্পর্ক, একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক কেমন হবে, যেটা এখন আমরা কূটনৈতিক সম্পর্ক বলে থাকি। এখনো আমাদের দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই সম্পর্ক গুরুত্ব সহকারে এখনো বিবেচনা করা হয়, এবং এটা না হলে একটি রাষ্ট্র চলতে পারে না। ধর্মীয় বিষয়াদি, ধর্মের বিষয়ে যেন তারাই ডিসিশন নেয়। এখানে এই বিষয় না যে ধর্ম ছাড়া করা যাবে, বা একজনের ধর্মে আর একজন আঘাত আনবে, এই বিষয়টা কেন্দ্র না দেখে কেন্দ্র দেখতে হবে। বিভিন্ন যেন তার প্রাদেশিক ক্ষমতা না থাকে। উপজাতি এলাকার সময় শাসন, এগুলো কারণ তখন বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক গোষ্ঠী, এখন আমরা উপজাতি বলতে, কিন্তু উপজাতি বলাটা আসলে একটু খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, কিন্তু এদিকে আমরা বলি যে নৃতাত্ত্বিক গোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শাসন বিষয়টাও দেখবে। আমাদের দেশে প্রায় 33-32টা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। তাদের স্বার্থ সংরক্ষিত কিন্তু এরাই এই কেন্দ্র দেখবে। হস্তান্তরিত যে বিষয়গুলো ছিল, অর্থাৎ যারা প্রাদেশিক সরকারের মন্ত্রিসভা যে বিষয়গুলো দেখবেন, তার মধ্যে আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো বিষয়। অর্থাৎ হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর জেনারেল তার 10 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ দ্বারা শাসন কার্য পরিচালনা করতে পারতেন। এই মন্ত্রী পরিষদ একদিকে গভর্নর জেনারেল এবং অন্যদিকে কেন্দ্রীয় আইনসভার নিকট কিন্তু দায়ী থাকতেন, তাদের কার্যক্রমের জন্য কিন্তু তারা দায়ী থাকতেন। তাহলে এই প্রাদেশিক সরকার এবং মন্ত্রিসভার মধ্যে এইভাবে দ্বৈত শাসন ব্যবস্থার যে মাধ্যমে কার্যক্রমের বন্টন হলো, সে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে যে বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে বড় হিসেবে দেখানো হচ্ছে, সেটা হলো শাসন সংক্রান্ত বিষয়গুলো, অর্থাৎ ক্ষমতার বন্টন। ক্ষমতা কিভাবে বন্টিত হবে, কার কাছে কোন ধরনের ক্ষমতা থাকবে, সেটা নিয়ে একটা বিস্তর তালিকা করা হয়েছে। অর্থাৎ এখানে কেন্দ্রীয় তালিকা থাকবে, প্রাদেশিক তালিকা থাকবে, যুগ্ম তালিকা থাকবে। যেটা যুগ্ম, দ্যাটস মিনস কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার, দুইটা সরকারই এটা দেখানো, যেটা আমরা ছক আকারে দেখানোর চেষ্টা করেছি। এখানে কেন্দ্রীয় তালিকার যে বিষয়টা দেখানো হয়েছে, শাসন সংক্রান্ত কেন্দ্রীয় বিষয়টার 59টি কেন্দ্রীয় বিষয় থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় বিষয় থাকবে, মানে কেন্দ্রীয় ক্ষমতা থাকবে এইগুলোর উপরে নিয়ন্ত্রণ করার 59টি বিষয় আমরা দেখানোর চেষ্টা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো দেশ রক্ষা, যেটা আমরা ওই হস্তান্তর বা কেন্দ্রীয় এটা করেছি, সেখানে এই বিষয়টা আমরা দেখাইছি। 59টি বিষয়টির মধ্যে দেশ রক্ষা, বৈদেশিক নীতি, মুদ্রানীতি, মুদ্রার যোগান, ডাক, বিমা, ব্যাংক, তার, রেল, তথ্য, আয়কর ইত্যাদি বিষয়, এরকম ধরনের 59টি বিষয় এই দেখভাল দায়িত্ব বা কর্তৃত্ব করার ক্ষমতা কেন্দ্রীয় তালিকা হিসাবে রয়েছে। কেন্দ্রীয় আইন পরিষদের আইন প্রণয়ন করতেও সক্ষম, তারা কিন্তু সর্বোচ্চ আইন প্রণয়ন করতে পারবে। প্রাদেশিক বিষয়গুলোর মধ্যে আওতায় রাখা হয়েছে প্রায় 54টি বিষয়। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়, আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা, ভূমি রাজস্ব, বন বিভাগ, স্বাস্থ্য, কারাগার, পুলিশ, এগুলো স্থানীয় স্বায়ত্তশাসনের বা স্থানীয় প্রাদেশিক তালিকা হিসাবে থাকবে। অর্থাৎ প্রদেশ এবং কেন্দ্রের মধ্যে যে ক্ষমতার বন্টন থাকছে, সেটা 36টি বিষয়ে থাকবে। তার মধ্যে ফৌজদারি, দেওয়ানি কার্যবিধি, বিবাহ, মেডিকেল, তারপরে বিষ বা এই জাতীয় ওষুধ, যেটা পেস্টিসাইড বলি, বিষ জাতীয় ওষুধ, এগুলোও থাকবে। মেডিকেলের ইকুইপমেন্ট, এগুলো বিষয় থাকবে। শ্রমিক কল্যাণ,
শ্রমিক সেবা, এই ধরনের 36টি বিষয় কেন্দ্রীয় যুগ্মভাবে তারা দেখবে, অর্থাৎ প্রাদেশিক আইন পরিষদ এবং কেন্দ্রীয় আইন পরিষদ আইন প্রণয়নে সক্ষম হবে। কিন্তু যদি মতানৈক্য দেখা যায়, অর্থাৎ মতামতের যদি মিল না হয়, তাহলে এই কেন্দ্রীয় পরিষদের আইনই কিন্তু গ্রহণযোগ্য হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রাদেশিক যে প্রাদেশিক বা প্রদেশ যে আইনটা করলো, সেটা কেন্দ্রীয় আইন মনে করলো যে এটা আসলে যুগোপযোগী হয়নি, তখন তারা সেটা নাও মেনে নিতে পারে, এবং তখন কেন্দ্রীয় যে আইনটা করবে বা ক্ষমতা বলে যে আইনটা করবে, সেটাকেই সর্বোচ্চ গ্রহণযোগ্য মনে করতে হবে। আইনসভার বিষয়ে একটি ধারা প্রবর্তিত ছিল, সেটার নাম হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আমরা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কিন্তু জানি যে আইনসভা, অর্থাৎ যেখানে আইন তৈরি হয়, সেটা এক কক্ষ হতে পারে, দ্বিকক্ষ হতে পারে। প্রসঙ্গে বলতে পারি বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। আমরা আমাদের দেশ পার্শ্ববর্তী ভারত, সেখানে কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আছে। এরা অসংখ্য, কিন্তু এখানে এই আইনে দ্বিকক্ষ আইনসভার বৈশিষ্ট্য বা দ্বিকক্ষ আইনসভার প্রবর্তন করা হয়। উচ্চ কক্ষের নাম রাষ্ট্রীয় সভা, নিম্ন কক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা। আইনসভার এইটা আমরা একটি উচ্চকক্ষ একটি পাশাপাশি দেখানোর চেষ্টা করা হয়েছে, যে উচ্চকক্ষের সদস্য হচ্ছে 260 জন, নিম্ন কক্ষের সদস্য 375 জন। তো এখানে নির্বাচিত হওয়ার, অর্থাৎ উচ্চকক্ষে কারা নির্বাচিত হতেন, নিম্নকক্ষে কারা নির্বাচিত হতেন, এটার একটা দৃষ্টিভঙ্গিগত বিষয় আমরা লক্ষ্য করছি। তা আমাদের উচ্চকক্ষের কথা প্রাথমিকভাবে আমরা বলি। এখানে রাজনবর্গ শাসিত অঞ্চল থেকে মনোনীত 104 জন থাকতো, আর প্রদেশ সম থেকে নির্বাচিত হয়েছেন 156 জন। এদের কার্যকাল ছিল 9 বছর, 3 বছর অন্তর অন্তর 1/3 মানে 1/3 সদস্য বিদায় নিতেন। তাহলে নির্বাচিত কিভাবে সদস্য, সেটা আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি। নিম্নকক্ষ যারা থাকতেন, তাদের রাজন্যবর্গ শাসিত অঞ্চল থেকে নির্বাচিত হতেন 125 জন, প্রদেশ সম থেকে নির্বাচিত হতেন 250 জন, এইভাবে, এবং তাদের কার্যকাল ছিল 5 বছর। তাহলে এই দ্বিকক্ষ আইনসভার নির্বাচন প্রক্রিয়াটা এই অবস্থায় ছিল, এবং তাদের সদস্য সংখ্যা নিয়ে আমরা একটু উল্লেখ করলাম। এখানে এই জায়গায় আরেকটু কথা বলা আছে, যে এই যে রাষ্ট্রীয় যে সভা, রাষ্ট্রীয় সভা অর্থাৎ 260 জন সদস্য গঠিত ছিল। এর মধ্যে 156 ছিল ব্রিটিশ ভারতের প্রদেশের প্রতিনিধি, 104 জন ছিলেন দেশীয় রাজ্যের প্রতিনিধি, রাষ্ট্রীয় যে সভাটা ছিল। আর 156 জন প্রতিনিধির মধ্যে আবার 150 জন পৃথক নির্বাচনের ভিত্তিতে প্রদেশ সম থেকে নির্বাচিত হয়ে আসতেন। অবশিষ্ট 6 জন গভর্নর নিযুক্ত করতেন। রাষ্ট্রীয় সভায় ব্রিটিশ শাসন ভারতের বিভিন্ন প্রদেশের আসন কেমন ছিল, অর্থাৎ এই রাষ্ট্রীয় সভায় বিভিন্ন প্রদেশের আসনের কিন্তু একটা নিয়ম ছিল। সেই নিয়মগুলো আমরা একটি ছকের মাধ্যমে নিয়ে আসছি। দেখা যাচ্ছে যে আমরা এই আইনসভার যে সদস্য সংখ্যা এখানে নিয়ে আসার চেষ্টা করছি, তার মধ্যে বাংলাতে আমরা দেখছি মাদ্রাসে কত আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটি হিসাব এখানে দেখেছি। পরবর্তীতে রাষ্ট্রীয় পরিষদের সম্প্রদায়গত আসন বন্টন ছিল আর কি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। অর্থাৎ এখন সম্প্রদায় বলতে আমরা আমাদের দেশে যে তফসিল ভুক্তি, যেটাকে অনেকে বলা হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা যেতে পারে, যেমন সাধারণ জনগণ। এখানে একটা হরিজন যদি আমরা বলি, তাহলে হরিজন কিন্তু এই শব্দটা আসছে মূলত মহাত্মা গান্ধীর থেকে। হরিজন বলতে বাংলাদেশে এখন যারা পরিচ্ছন্ন কর্মী, এখন বলা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী, আরো আগে বলা তো মুচি, মেথর, কামার, এইগুলো, বিশেষ করে মুচি, মেথর, এদেরকে আসলে হরিজন হিসাবে গণ্য করা হতো।
তো এই হরিজনের এরাও কিন্তু এই রাষ্ট্রীয় পরিষদে সদস্য হতে পারতেন। তাদের সংখ্যা ছিল 6। মুসলমানরা ছিল 49, শিখরা ছিল, ইউরোপীয় ছিল, অ্যাংলো ইন্ডিয়ান ছিল, ভারতীয় খ্রিস্টান ছিল, যারা ভারতের খ্রিস্টান, নারী ছিল। এইভাবে 150 জন তাদের হিসাবটা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যবস্থাপক সভা। ব্যবস্থাপক সদস্য ছিল 375 জন, আমরা ইতিপূর্বে বলেছি। তো প্রাদেশিক আইন পরিষদ দ্বারা পরোক্ষভাবে এরা নির্বাচিত হচ্ছেন 246 জন, পরোক্ষভাবে, সরাসরি ভোটের মাধ্যমে নয়। এবং 125 জন ছিলেন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত। অবশিষ্ট 4 জন ভারতের বাণিজ্য, শিল্প ও শ্রম সংস্থান দ্বারা নির্বাচিত, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ছিল, তাদের দ্বারা নির্বাচিত হতেন। ব্যবস্থাপনা সভার বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী এবং স্বার্থের প্রতিনিধিত্বের যে সংখ্যা সেটা কেমন ছিল তার একটি ধারণা আমরা এখানে দেওয়ার চার্টের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। সেই ছকটা আশা করি তোমরা দেখে নিবে এবং এটা দিলে বোঝা যাবে যে আসলে তাদের প্রতিনিধিত্বের অবস্থান কার কত ছিল। এই আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রীয় আদালত, অর্থাৎ ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত ব্যবস্থা গঠিত হবে। একজন প্রধান বিচারপতি, 2 জন সাধারণ বিচারপতি নিয়ে এই আদালত গঠনের পরিকল্পনা করা হয়। এই আদালত সংবিধানের ব্যাখ্যা দান, কেন্দ্র প্রদেশের মধ্যকার বিরোধ মীমাংসা করতে পারত। এছাড়া অনেকগুলো কাজই কিন্তু তারা করতে, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো এইটা। কেন্দ্রীয় আইনসভার ক্ষমতা, কেন্দ্রীয় আইনসভার ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ করা হয়েছিল এই আইন দিয়ে। অর্থাৎ এই আইনে কেন্দ্রীয় যে আইনসভা ছিল সেই আইনসভার সংশোধনের জন্য কেন্দ্রীয় আইনসভার কোনো ক্ষমতা ছিল না। ভারত শাসন আইন সংশোধন করার জন্য কোনো ধরনের কেন্দ্রীয় ক্ষমতা দেওয়া হয়নি। এই কেন্দ্রীয় ক্ষমতা না দেওয়ার কারণে কি হয়েছিল যে কেন্দ্রটা আসলে কিছুটা দুর্বল, অর্থাৎ দুর্বলতা তার প্রকাশ পেয়েছিল। সেই কারণে এটা একটা পরবর্তীতে সমালোচিত হয়েছিল। ভারতের ইংরেজ জনগণের বাণিজ্যিক স্বার্থের বিরুদ্ধে কোনো আইন প্রণয়নের ক্ষমতা এই আইনসভার নিকট হস্তান্তর করা হয়নি। এটা একটি ত্রুটির সময় হয়তো আমরা বলতে পারি, কিন্তু এটা একটা বড় ব্যাপার যে এদেশের ইংরেজ ব্যবসায়ীরা যে ধরনের ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ধরনের বিরোধী আইন করা যাবে না। তাদের ব্যবসা বাণিজ্য যেন নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সেই কারণে এই কাজটা তাদের করতে হবে, এই আইন করতে পারবে না। এটা একটি তাদের সীমাবদ্ধতা এখানে ছিল। তারপরে এই আইনের একটা বড় উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো ব্রহ্মদেশ, বার্মা, আজ মায়ানমার, এটা ভারত থেকে পৃথক করা হয়। ফলে বার্মা একটি রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 1947 সালে কিন্তু একটা বিভক্তি করা হয়েছিল। 1935 সালে ভারত শাসন আইনে এই বার্মাকে পৃথক করা হলো। নতুন প্রদেশ গঠন বিষয়ে কি হবে? 1935 সালে ভারত শাসন আইন দ্বারা ভারতে সিন্ধু এবং উড়িষ্যা নামে নতুন 2টি প্রদেশ সৃষ্টি করা হয় এবং এই 2টি প্রদেশের মধ্যে মর্যাদা পাবে বলে সিদ্ধান্ত গৃহীত। অর্থাৎ এখানে নতুন 2টি প্রদেশের চিন্তা করা হলো। আগে এই সিন্ধু এবং উড়িষ্যাকে নতুন প্রদেশ হিসাবে গ্রহণ করায়নি, কিন্তু এই আইনে করা হয়েছে। রাজনৈতিক পদ সৃষ্টি করা হলো আইনে। রাজনৈতিক পদের মধ্যে এই আইনে রাজপ্রতিনিধিদের পদ সৃষ্টি করা হয়। প্রতিটি রাজ্যে একজন করে রাজপ্রতিনিধি নিযুক্ত হবেন, অর্থাৎ রাজপ্রতিনিধি দেশীয় রাজ্যগুলোর উপর রাজার ক্ষমতা। অর্থাৎ ব্রিটেনের যে রাজা, সেই রাজার একজন প্রতিনিধি প্রতিটা প্রদেশে থাকবে। সে কি করবে? তার প্রতিনিধি করবে এবং রাজার ক্ষমতার সার্বভৌমত্ব ব্যবহার করবে। প্রদেশের প্রাদেশিক গভর্নর নিয়োগের ক্ষমতা এই আইনে দেওয়া হয়েছিল। অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক
শাসন পরিচালনার জন্য প্রাদেশিক গভর্নর নিয়োগের ব্যবস্থা করা হলো। আগে ছিল না, প্রাদেশিক গভর্নর মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। শাসনতান্ত্রিক প্রাধান্য, শাসন বিভাগের যে প্রাধান্যটা, এটা একটা আরেকটি গুরুত্বপূর্ণ দিক বলা যেতে পারে। আগে যেখানে শাসন বিভাগের এই ধরনের প্রাধান্যটা ছিল না, কিন্তু এই আইনে নিয়ে আসা হয়। এই আইনের এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলা যায়। এই আইন দ্বারা কেন্দ্রে গভর্নর জেনারেল এবং প্রদেশে প্রাদেশিক গভর্নর হাতকে শক্তিশালী করা হলো, অর্থাৎ প্রাধান্য দেওয়া হলো তাদেরকে শক্তিশালী বিভিন্ন ধরনের আইনে, এবং সকল আইনে এখানে করা হচ্ছে। তো এই আইনের দুই একটি গুরুত্ব অবশ্যই আমরা লক্ষ্য করি যে এই আইনের গুরুত্ব অবশ্যই ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে বা শাসনতান্ত্রিক ইতিহাসে গুরুত্ব ছিল। ভারতের যুক্তরাষ্ট্র নীতির প্রবর্তনে উক্ত আইনের একটা যুগান্তকারী কিন্তু পদক্ষেপ বলা যায়। কারণ আজও কিন্তু ভারত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে, যদিও আমরা বলে থাকি সেমি ফেডারেল গভর্নমেন্ট, অর্থাৎ সেমি ফেডারেল গভর্নমেন্ট, যেখানে অর্থাৎ কিছুটা যুক্তরাষ্ট্র, আংশিক যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ভারতে কিন্তু আছে এখনো। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। এতে ভারতের স্বশাসিত ইউনিটগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের ধারণা বাস্তবসম্মত রূপ দেওয়া হয়, যেটা খুবই জটিল ছিল এর আগে, পরবর্তীতে দেওয়া হয়েছিল। প্রদেশগুলোকে কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত করে সেখানে পূর্ণ মাত্রায় দায়িত্বশীল শাসন প্রবর্তনের পথে বড় ধরনের পদক্ষেপ বলা যায়। আগে যেখানে কেন্দ্র যেখানে প্রদেশকে শাসন করত, প্রদেশকে নিয়ন্ত্রণ করত, সেটা একটা নিয়ন্ত্রণ মুক্ত হলো। এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বলা হচ্ছে। তো সেই দিক থেকে এই আইনকে কোনোভাবেই আমরা গুরুত্বহীন একেবারে বলতে পারছি না, এবং অপেক্ষাকৃত ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা কায়েম করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রথমবারের মতো সীমিত মাত্রা হলেও দায়িত্বশীল নীতি প্রবর্তন করতে চাওয়া হয়েছিল। একটি গিলক্রিস্ট 1935 সালে ভারত শাসন আইনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যদিও বাস্তবায়ন পরবর্তীতে হয়নি, এটা নিয়ে তিনি বলছেন যে ভারত শাসনের আইনে 1935 সালের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। তার কারণ এখানে সাংবিধানিক রাজনৈতিক যে অগ্রগতি, সেই অগ্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য, সেই অগ্রগতিকে জনসম্মুখে নিয়ে আসা, অর্থাৎ ভারতের জনগণকে সাময়িক হলেও কিছুটা ক্ষমতায়িত করা, এদেশের মানুষের আশা জাগরণীয় হিসাবে 1935 সালে আইনকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তার কারণ এই সব বিষয়ে এই 1935 সালে ভারত শাসন আইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আগামী দিনের ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শেষ হচ্ছে। খোদা হাফেজ।